সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ হোসেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। আজকে যে বিষয়টি আলাপ করব সেটি হচ্ছে নি পেইন। আমরা সবাই কোনো না কোনোভাবে নি পেইনে আক্রান্ত। বয়স যখন আমাদের বাড়তে থাকে, নি পেইনের পরিমাণটাও বাড়তে থাকে। দেখুন কেন নি পেইনটা হয়। অনেকেই মাসল পুল হলে, মাসল টান খেলে, মচকালে, অথবা অস্টিও আর্থ্রাইটিস হলে, যেমন জয়েন্ট ইনফ্লামেশন। এখন আমাদেরকে জানতে হবে অস্টিও আর্থ্রাইটিস কি, কেন পেইন হয় এবং এর প্রতিকার কি। অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য জয়েন্ট। অস্টিও মিন্স বোন, আর্থ্রাইটিস মিন্স ইনফ্লামেশন। তাহলে জয়েন্টে যখন ইনফ্লামেশন হবে তখন পেইন হবে। কেন হবে? যখন আমাদের ওজন বেড়ে যায়। যদি কারো অবেসিটি হয়, ওজন বেড়ে যায়, তাহলে এই প্রেশারটা হাঁটুর উপরে আসে। সারা শরীরের ওজন তো হাঁটুর উপর দিয়েই যাচ্ছে, তাহলে ব্যথা বেড়ে যাবে। এটা বোন টু বোন কাছাকাছি চলে আসবে, পেইন হবে। বয়স যখন আমাদের বেড়ে যায়, বয়স 50-র উপরে যখন চলে যায়, তখন আমাদের আস্তে আস্তে বোনগুলো ক্ষয় হতে থাকে। তারপরে কি হয়? আমাদের ব্যথা বেড়ে যাবে, বোন যখন একটার উপরে একটা চলে আসে। কোনো ইনজুরি হলে ব্যথা বাড়তে পারে। যারা অলস, লেজি, কোনো কাজ করে না, এক্সারসাইজও করে না, তাদের পেইন বাড়তে পারে। অথবা অন্য কোনো ডিজিজের কারণে, যেমন অনেকের রুমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে, অস্টিও আর্থ্রাইটিস, দেন সোরিয়াটিক আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, অথবা আদার কোনো ক্রনিক কন্ডিশন যদি থাকে, তাহলে তাদের আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস প্লাস অন্য আর্থ্রাইটিস, দুইটার কম্বিনেশনে অনেক ব্যথা বেড়ে যেতে পারে। অথবা জেনেটিক্যাল কারণেও, অনেকের জিন থাকে, জেনেটিক্যাল কারণেও তাদের অস্টিও আর্থ্রাইটিস হতে পারে। সুতরাং এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অস্টিও আর্থ্রাইটিস কেন হয়, কাদের হয়। তারপরে দেখুন, অস্টিও আর্থ্রাইটিস হলে আমরা কিভাবে ডায়াগনোসিস করব। অস্টিও আর্থ্রাইটিস হলে আমরা প্রথমে রোগীদেরকে বলি একটা প্রাইমারি হিস্ট্রি নিই। হিস্ট্রির পরে আমরা বলি যে এক্সরে করতে। এক্সরে করলে অ্যাটলিস্ট দেখা যাবে তার লেভেলটা কত, গ্রেড 1, 2, 3, 4। তারপরে এটাতে শুধু আমরা কার্টিলেজটা দেখব, কার্টিলেজ না, এটাতে আমরা দেখব তার স্পেসটা কি, জয়েন্ট স্পেসটা কি ন্যারো হয়ে গেছে, জয়েন্ট কি বোন ইরোশন হচ্ছে না হয় নাই। আর আল্ট্রাসাউন্ড আমরা কার্টিলেজের কন্ডিশনটা জানতে পারবো, সফট টিস্যুর অবস্থাটা জানতে পারবো। তাহলে আমরা দুটো করলে এটার কম্বিনেশনে আমরা ভালো একটা ডায়াগনোসিস করতে পারি। তো মোস্টলি ক্লিনিক্যালি আমরা ক্লিনিক্যাল সিমটমস প্লাস এক্সরে, এর উপর ভিত্তি করে আমরা কি করি, গ্রেড 1, 2, 3, 4 চারভাবে এটাকে ডায়াগনোসিস করতে পারি। তো গ্রেড 1 হচ্ছে মাইল্ড, তেমন নয়, হালকা সিমটমস। অনেক হাঁটামাটা করলে বা বসে থাকলে তারা একটু সিমটমস ফিল করে। তারপরে গ্রেড 2তে হলে একটু ইনজুরি হয়, মাসল ইনজুরি হয়, নার্ভ ইনজুরি, লিগামেন্ট ইনজুরি হয়, প্লাস বোন ক্ষয় হতে থাকে, আস্তে আস্তে লেভেল বাড়তে থাকে। এইভাবে আমরা ক্লিনিক্যালি এক্সরে দেখে 1, 2, 3, 4 এভাবে ডায়াগনোসিসটা করি। কোনোটাই 100% কারেক্ট না, বাট ক্লিনিক্যাল ডায়াগনোসিস প্লাস ক্লিনিক্যাল সিমটমস প্লাস এক্সরে সব মিলে ডাক্তার তার ক্লিনিক্যাল এভিডেন্সের উপরে ভিত্তি করে স্টেজটা নির্ধারণ করে থাকে। তারপর এখন কি করবেন এই অস্টিও আর্থ্রাইটিস হলে? একটু দেখুন পেশেন্ট কিভাবে কমপ্লেন করবে। পেশেন্ট বলবে, আমার সবসময় ভালো থাকি, সকালে আমি ঘুম থেকে উঠলেই আর হাঁটতে পারি না, বেড থেকে উঠতে পারি না, যখন একটু হাঁটামোটা করি, চলাফেরা করি, তখন আস্তে 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 ভালো হয়ে যায়। তাহলে পেশেন্ট বলবে, আমি প্রথমে শুরুটাই আমার খারাপ, আস্তে আস্তে আমি ভালো ফিল করি। তারপরে বলবো যে আমি সিঁড়ি উপর থেকে নিচে নামলে আমার কষ্ট হয়, উঠতে তেমন একটা কষ্ট হয় না, বাট উপর থেকে যখন সিঁড়ি বেয়ে নিচে নামি তখনই আমি আর পারি না। বাট যখন সিভিয়ার পর্যায়ে যায়, মডারেট টু সিভিয়ার, তখন নিচে থেকে উঠতে পারবে না। সুতরাং এই ধরনের সিমটমসগুলো পেশেন্ট ইনিশিয়ালি করে থাকে। তাহলে আপনি কি করবেন, কিভাবে এর প্রতিকার, কিভাবে অস্টিও আর্থ্রাইটিস থেকে, কিভাবে জয়েন্ট পেইন থেকে আমরা মুক্তি পেতে পারি? ফার্স্ট, যদি স্টেজ 1 হয়, আমাদেরকে অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে। অ্যারোবিক এক্সারসাইজ মানে কি? অ্যারোবিক এক্সারসাইজ মানে হচ্ছে, দেখুন, ওয়াকিং একটা অ্যারোবিক এক্সারসাইজ, সাইক্লিং অ্যারোবিক এক্সারসাইজ, সুইমিং, ড্যান্সিং, এগুলো হচ্ছে এক ধরনের এক্সারসাইজ, এটাকে বলে অ্যারোবিক এক্সারসাইজ। অ্যারোবিক এক্সারসাইজের সাথে আমরা কি করতে পারি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে পারি, যেগুলো আমাদের বোনের জন্য দরকার। ভিটামিন ডি নিতে পারি। ভিটামিন ডি যাদের লো, তাদের ক্যালসিয়াম কাজ করবে না, সেই জন্য আমার ভিটামিন ডি এর সাথে ক্যালসিয়াম নিতে হবে। খেয়াল রাখতে হবে, লেভেলটা চেক করে নিতে হবে আমার লেভেলটা কত ভিটামিন ডি এর। তারপরে যাদের অবেসিটি, ওজন বেশি, ওজন কমাতে হবে।
দুই ধরনের এক্সারসাইজ এখানে করা সবচেয়ে উত্তম। এক হলো কোয়াড্রিসেপস এক্সারসাইজ, আর একটা হলো হ্যামস্ট্রিং এক্সারসাইজ। এই দুটো মাসল ভেরি ইম্পর্টেন্ট আপনার জয়েন্টকে স্টেবল রাখার জন্য। আপনি এই এক্সারসাইজগুলো ইউটিউবে অথবা আপনার ফিজিক্যাল থেরাপি অথবা আপনার অনেকে অর্থোপেডিক্স ডাক্তারের সাথে ফলো আপ করেন, আপনি স্পেশালিস্টের মাধ্যমে আপনি জেনে নেবেন, অথবা ইউটিউব থেকেও আপনি দেখতে পারবেন কিভাবে এই এক্সারসাইজগুলো করতে হয়। কোয়াড্রিসেপস অ্যান্ড হ্যামস্ট্রিং এক্সারসাইজ। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট তো অবশ্যই নেবেন, সাথে মিল্ক প্রোডাক্ট, এগস, এগুলা অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকা রাখবেন। প্লাস যদি আপনার আরও প্রবলেম থাকে, রুমাটয়েড আর্থ্রাইটিস থাকে, সেটাকে আপনি কন্ট্রোল করতে হবে। সোরিয়াটিক আর্থ্রাইটিস থাকে, কন্ট্রোল করতে হবে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস যদি প্রবলেম থাকে, আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। এসএলই থাকলে এসএলইর ট্রিটমেন্ট নিতে হবে। সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস, অনেক কারণে জয়েন্ট এফেক্ট হতে পারে, সেগুলোর ট্রিটমেন্ট নিতে হবে। তা না হলে অস্টিও আর্থ্রাইটিস খুব তাড়াতাড়ি র্যাপিডলি বাড়তে থাকবে। তারপরে অনেকে বলবে যে আমার স্টেজ 1 পার হয়ে গেছে, I cannot control, I have more pain। তখন তাদের জন্য আমরা জিন থেরাপি, রিজেনারেশন থেরাপি দিতে পারি। রিজেনারেশন থেরাপির মাধ্যমে অনেকে ইমপ্রুভ হয়। স্টেজ 2 and 3 রিজেনারেশন থেরাপি, সেটা ফেল করলে আমরা কি করতে পারি, প্লাজমা, প্লেটলেট রিচ প্লাজমা আমরা দিতে পারি। আর এটার সাথে অ্যাক্টিভেটর অ্যাড করা যায়, যেমন হায়ালুরোনিক অ্যাসিড ইনজেকশন, যেটাকে হেল্প করে লুব্রিকেন্ট, জয়েন্টের স্পেসটাকে লুব্রিকেন্ট দেওয়ার কারণে ফ্রিকশনটা প্রিভেন্ট হবে। আর ফ্রিকশন যদি হতে থাকে তাহলে এখান থেকে বোন ক্ষয় হতে থাকে, ইনফ্ল্যামেটরি সেল রিলিজ হতে থাকে, ইনফ্লামেশন বাড়তে থাকে। আরেকটা এক্সারসাইজ আপনি খেয়াল রাখবেন, আপনি একটা টাওয়াল নেবেন যদি অ্যাকিউট আপনার পেনটা রিলিভ করতে চান। একটা ছোট একটা টাওয়াল নেবেন, নি জয়েন্টের মধ্যে টাওয়ালটা দিবেন। ধরেন এটা একটা নি জয়েন্ট, এটা নি জয়েন্টের মধ্যে দিয়ে নিকে ব্যান্ড করতে থাকবেন। ব্যান্ড করতে করতে দেখবেন যদি আপনি টাইট হয়ে যায় তাহলে একটু রিল্যাক্স দিবেন। রিল্যাক্স দিয়ে আপনি ফুটকে এইভাবে মুভ করবেন সাইড টু সাইড, আবার দিবেন, আবার রিল্যাক্স করবেন। 15 to 30 সেকেন্ডস আপনি রাখবেন। এভাবে বেশ কয়েকবার আপনি করতে থাকবেন। করতে করতে আপনার অ্যাকিউট পেনটা অ্যাটলিস্ট রিলিভ হয়ে যাবে। যদি ক্রনিক পেইন হয় আপনি ওয়ার্ম কম্প্রেশনও ইউজ করবেন, অ্যাকিউট পেইন হলে কোল্ড কম্প্রেশন ইউজ করবেন। মনে রাখবেন, এক্সারসাইজ, ওজন কমানো, ভিটামিন সাপ্লিমেন্টস, মিল্ক প্রোডাক্ট, এগস, এগুলোর কোনো বিকল্প নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফিজ। سبيل الدموع سبيل مريح، تنهدى يا صاحي كي تستريح، وبث الدعاء الخفي